শোনো না গো, আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসরের আজান দেওয়ার কিছুক্ষণ পর আয়ত্রীর বিরিয়ানি রান্না শেষ হলো। তিশা পাশে দাঁড়িয়ে আছে, তারা দুজনে কথা বলছে আর কাজ করছে। আয়ত্রীর ফোনে কল আসতেই তিশা রিসিভ করলো। গ্রুপ কল ছিল। সবাই যখন জানতে পেরেছে আজ আয়ত্রী তিশা একসাথেই আছে, ব্যাস শুরু হয়ে গেছে তাদের। ফোন রিসিভ করতেই সুমাইয়া বলতে শুরু, প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঐত্রী ভাবি আমাদের বড় ভাবি, আর কি তো বড় ভাবি আমাদের নতুন ভাবিকে রান্না শেখাচ্ছে। আয়ত্রী ফোনের স্ক্রিনে একবার তাকিয়ে হাত ধুয়ে ফেলল। তিশাকে ইশারায় বলল চুলা বন্ধ করে দিতে। তা দেখে তো দ্বিগুণ উৎসাহের সহিত বলল, আপনার দেখতে পাচ্ছেন গাইস, বড় ভাবি হাত নাড়িয়ে তার ছোট যাকে বলছে যে ওটা করো না, এটা করো না। তিশা সালাদের জন্য শসা আর গাজর কাটছিল। একটুখানি মুখে পুরে বলল, কেমন লাগছে ভাই? তোরা একসাথে কেমন যেন সংসার সামলাচ্ছিস টাইপ লাগছে। তোদের গৃহিণী গৃহিণী লাগছে, সুন্দর লাগতেছে খুব। আয়ু, একটা বিগ মিস্টেক হয়েছে। কি অকাজ করছিস আবার? ভাই অকাজ বলিস না। আজ সকালে তোরে ভাল লাগছিল। কালো শাড়িটা পরার পর আমি মনে মনে বলছিলাম আমার একটা বড় ভাই নাই কেন। এখন আরও আফসোস লাগতেছে, তোরেই আমি ভাবি বানাইতাম ভাই থাকলে। এখন আমি তো তরে বানাইতে চাই। করতাম না তোর ভাইয়ের বিয়া? কে করতি না নাকি? নাই আমার ভাইয়ের। ব্যাস লেগে গেল ওরা দুজনে। কিছুক্ষণ পর ঝুমু মুখ খুলল, কি রান্না করিস আয়ু? বিরিয়ানি। আজকে তো তোদের বিবাহ বার্ষিকী, তাই না? 2 বছর পূর্ণ হলো। হ্যাঁ, রোজা রাখছিস দুজনে শুনলাম। আমি একটা রাখতে পারছি আর উনি দুটো। আজকেরটা আমি রাখতে পারি না। আর কি আয়ু, তাহলে ট্রিট দে। তোদের দুলাভাইয়ের কাছ থেকে খুঁজে নে যা। আমি আপাতত ফকির আছি, ওই লোক এখন বড়লোক। আজকে এইখানে থাকবি তাই না? ইস রে, আয়ত্রী আর টিসু আজকে একসাথে ঘুমাবে। তোরা কি মানুষ হবে না ব্যাককেলের দলেরা? আরে ভাই, ওরা মানুষ ছিলই বা কবে? আজকে কড়া ডোজের রোমান্স হবে। ঐত্রী আজকে ভাইরে জম্পে স্ট্রিট দেবে। প্রতিবারের মতো ইতু আর এবার তাল মেলাতে পারল না, বরং ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তিশা রেগে বলল, তোর স্টপিট মার্কা চিন্তা ভাবনা রাখ। আয়ত্রী অসুস্থ শালা, রোজা রাখতে পারে না মানে বুঝোস না? সুমাইয়ার হেলদোল দেখা গেল না। আয়ত্রী আঁচলে হাত মুছল। সুমাইয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি বিয়াইত্তা মহিলা, বিয়ের দুইটা বছর হয়ে গেছে। অর্থাৎ আমি যদি মুখ খুলি কি কি শোনা লাগবে তা আশা করছি বুঝতেই পারছিস। বলবো? সুমাইয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে একেবারে অফলাইন হয়ে গেল। সবাই হেসে ফেলল। ঝুমু বলল, আমি বুঝলাম না, ওর এমন হইল কবে? দরজায় তন্ময় এসে বলল, আয়ু, রান্না শেষ? হ্যাঁ ভাইয়া। আর কিছু করবে? ইফতারের জন্য পায়েস আর কিছু রান্না বান্না করবো। তন্ময় মাথা নেড়ে চলে গেল। সবাই এইটুকু চুপচাপ হয়ে গেছে। আয়ত্রী তিশার দিকে তাকিয়ে বলল, যা ভাইয়া তোর জন্যই আসে। ভিডিও কলের অপর পাশ থেকে সবাই একসাথে বলে উঠল, যাও তিশু যাও। তিশা মুচড়া মুচড়ি করে চলে যেতেই সবাই আরেক দফা হেসে ফেলল। মিথিলা প্রশ্ন করল, কেমন লাগছে আয়ু? ভালোই, দুই বান্ধবী মিলে একদিনের গৃহিণী হয়ে সংসার করছি। বাহ, একদিনের ঝালাতি। পায়েস রান্না শেষ হতেই তিশা আয়ত্রীকে জোর করে পাঠিয়ে দিল। তাছাড়া সে নিজেও বেশ হাঁফিয়ে উঠেছে, তাই চলে এসেছে। এসেই ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। মাথা ঝিম ধরে আছে বিধায় কিছুক্ষণ এপাশ ওপাশ করে চোখ বন্ধ করে রইল। আয়ত্রী কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ল। আচমকা কিছু শব্দে ঘুম ভাঙতেই আয়াতকে ব্যস্ত হয়ে কিছু একটা করতে দেখা গেল। আয়ত্রী উঠে বসল। অলস ভঙ্গিতে কিছুক্ষণ নড়াচড়া করল। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, আপনি এখনই এসেছেন? ইস, আমি কি বেশিক্ষণ যাবৎ ঘুমিয়েছি?
তিশা একা রান্নাঘরে। বলে উঠতে নিতেই আয়াত ভরাট গলায় বলল, কোথায় যাচ্ছ? রান্নাঘরে। যাওয়ার প্রয়োজন নেই। ওমা কেন? আরে বোকা, ওখানে তন্ময় তিশা একসাথেই আছে। আয়াত্রীর চোখ ছোট করতে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। আয়াত ফোঁস করে শ্বাস নিয়ে আয়াত্রীর দিকে ফিরল। আয়াত্রীকে দেখে শুকনো ঢোক গিলল। সিলিং ফ্যানের বাতাসে আয়াত্রীর চুলগুলো মুখ আছড়ে পড়ছে। বিছানায় ছুঁই ছুঁই চুলগুলোর জন্য বড্ড এলোমেলো লাগছে মেয়েটাকে। আয়াত হাত মুষ্টিবদ্ধ করে বিরস কণ্ঠে বলল, তিশা তন্ময় একসাথেই আছে, মানে ওরা একসাথে কিছু সময় কাটাচ্ছে। এইটুকু বোঝো না স্টুপিড? বলে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যেতে নিল। আয়াত্রী ভেবাচাকা খেয়ে গেল। তার ভুলটা কি তাই বুঝতে পারল না। আয়াতকে আরেকবার পরখ করে নিতেই ডেকে বলল, এই শুনুন শুনুন। আয়াত অনিচ্ছা সত্ত্বেও ফিরে এলো। অন্যদিকে তাকিয়ে বলল, কি হলো? আয়াত্রী অবাক হয়ে বলল, কি ব্যাপার, আপনি এমন কেন করছেন? এদিকে তাকান বলছি, তাকান। তাকালাম। এইবার? আমায় কি সুন্দর লাগছে না? আপনি কেন এমন করছেন? না, সুন্দর লাগছে না। তোমাকে সর্বনাশা লাগছে। এক কথায় সর্বগ্রাসী। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যে মাগরিবের আজানের আগ পর্যন্ত জাস্ট সামনে আসবা না, তাহলে ভালো হবে না, বুঝলা? বলেই আয়াত কটকট করে বেরিয়ে পড়ল। আয়াত্রী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মাগরিবের আর অল্প কিছু সময় বাকি আছে। আয়াত্রী শরবত বানাচ্ছে আর কিছুক্ষণ পরপর চকলেট খাচ্ছে। আয়াত্রী হুট করেই ডেকে উঠল, ভাইয়া হ্যাঁ বনু বল। একটু বাইরে যাবা? কেন? ফুচকা খেতে ইচ্ছে করছে আমার। আচ্ছা আচ্ছা, যাচ্ছে। আর কিছু খাবে? আমি তো তিশাকে জিজ্ঞেস করিনি, তুমি একটু জেনে আসবা ওর কাছ থেকে। তন্ময় ঝট করে উঠে দাঁড়ালো। ফোন পকেটে পুরে বের হওয়ার জন্য প্রস্তুত হতেই আয়াত বলল, আয়াত গম্ভীর। আজান দেওয়ার পর একেবারে যা, এখন প্রয়োজন নেই। আয়াতের গম্ভীর কণ্ঠ শুনে তন্ময় ফের বসে পড়ল। আয়াত্রী আয়াতের দিকে তাকাতেই সে ক্রূর হাসল। আয়াত্রী ভেবেছিল তন্ময় চলে যেতেই আয়াতকে আরেকটু নাকানি চুবানি খাওয়ানো যাবে, কিন্তু তা হলো না। আয়াত্রী কিছুক্ষণ খটখট শব্দ করলো, কারণ ছাড়াই হাত পা ছোড়াছুড়ি করলো। আজান দেওয়ার কিছুক্ষণ আগেই আয়াতের জন্য গ্লাসে ঠান্ডা শরবত ঢেলে তাতে বরফ কুচি দিয়ে রাখলো। সবার দৃষ্টি পরখ করে টুক করে নিজের কিছুটা খেয়ে ফেললো। সবাই না দেখে যেন শুধু আয়াত দেখে, এই জন্যই এমনটা করেছিল। আজান দিতেই আয়াত শরবত খেয়ে নিল। খাওয়া শেষে তন্ময় উঠে গেল, সাথে আয়াত উদ্দেশ্য জামাতের সাথে নামাজ আদায় করা। আয়াত্রী আর তিশা বসে খাচ্ছে। কিছুক্ষণ পর কোনো একটা ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করছে। বেশ কিছুক্ষণ পর তন্ময় আর আয়াত বাড়িতে পৌঁছালো। আয়াত দ্রুত তার রুমে প্রবেশ করলো, হয়তো ক্লান্ত তাই বিশ্রাম নিতে যাচ্ছে। আয়াত্রী সেদিকটাই নজর না দিয়ে তিশার সাথে ফুচকা খাওয়াই ব্যস্ত হয়ে পড়ল। অতঃপর তন্ময় আর তিশার সাথে আড্ডা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আয়াত আয়াত্রীকে ডেকে পাঠালো। আয়াত্রী যাবে না ভেবে নিতেই তন্ময় বলল, বোধহয় অসুস্থ, তখন বলেছিল যে জ্বর জ্বর ভাব হচ্ছে। আয়াত্রী তার কর্মের ফল প্রাপ্তির কথা ভুলে অসুস্থ রোগীর সেবা করার মতো নীতিবান কাজে চলে গেল। রুমে প্রবেশ করতেই দেখতে পেল সম্পূর্ণ রুম অন্ধকার হয়ে আছে। আয়াত্রী পা টিপে টিপে ভেতরে গেল। হাতরে বিছানায় অবধি আসতেই পেছন থেকে ধরাম করে দরজা বন্ধ হয়ে গেল। আয়াত্রী কেঁপে উঠল। সাথে সাথেই রুমে আলো জ্বেলে দেওয়া হলো। পেছন ফিরতেই আয়াতকে বুকের উপর হাত ভাঁজ করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আয়াত্রী মেয়েকে হাসি দিয়ে কথা খুঁজতে লাগলো। আয়াত্রীর দিকে এগিয়ে এসে তার চুলগুলো অভ্যাসবশত হাতে পেঁচিয়ে নিল। আয়াত্রী জড়ানো কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে? জ্বর আসছে? আসুন না, মাথা টিপে দিই আমি। আয়াত্রীর ঠোঁটে আঙ্গুল রেখে বলল, কথা ঘোরাবে না। সারাদিন আমাকে যা জ্বালিয়েছ তার শোধ তুলব। নট অনলি সুদ বাট অলসো আসল, চক্রবৃদ্ধি মুনাফা। কি সব বলছেন? এসব কি হয় নাকি? আয়াত হাসলো। আয়াত্রীর এই মুহূর্তে আয়াতকে ভিলেন মনে হচ্ছে। আয়াত আয়াত্রীর কানের কাছে ফিসফিসিয়ে বলল, অনেক ছাড় দেওয়া হয়ে গেছে মিসেস আয়াত। বিয়ের 2 বছর পূর্ণ হলো, কিছু তো শেখা উচিত, তাই অন্তত এইটুকু জানা উচিত বরকে সিরিয়াস করলে কিরূপ পস্তাতে হয়। আমি সিডিউস করিনি, এটা পচা কাজ। তাই তাহলে কি করছিলে?
আসলে আপনি তো রোজা রাখছিলেন। সাম অর্থাৎ রোজা তো আত্মসংযমের প্রধান উপায়, তাই আপনার আত্মসংযমের স্কেল বাড়াতে হেল্প করছিলাম আমি। তাহলে তো আমারও তোমাকে হেল্প করা উচিত। অবশ্য আমি একটু বেশি দয়ালু কিনা। আয়াত্রী শুকনো মুখে বসে আছে। আয়াত তাকে পানি এগিয়ে দিল, এলোমেলো চুলগুলো ক্লিপ দিয়ে আটকে দিল। তখন এক কথা দুই কথায় কিছুটা ধস্তাধস্তি পর্যায়ে চলে গেছিল। ফলস্বরূপ আয়াত্রী এখন হাঁপিয়ে গেছে। আয়াত হটব্যাগ এগিয়ে দিয়ে বলল, এটা নাও, ভালো লাগবে। আয়াত্রীর থমথমে মুখের দিকে তাকিয়ে আয়াতের হাসি পেল। কামড়ে হাসি থামানোর চেষ্টা করলো। এতে আয়াতের সুন্দর টোলখানা প্রদর্শিত হলো। আয়াত্রী গোমরা মুখে বলল, আপনি আমায় নিয়ে মজা উড়াচ্ছেন? এত সাধ্য আমার কি আছে বউ? দূর হাঁটুন। আজকের প্রতিশোধ, শাস্তি সব তুলে রাখলাম। কিছুক্ষণ পর আয়ত্রীর ফোন এলো। মায়ের ফোন। সালাম দেওয়ার পর উপাস থেকে শান্ত গলায় নিরুপমা শুধালো, মা, মিথির বাবাকে বলো তোমায় পৌঁছে দিতে বাড়িতে। এত জরুরি কেন মা? সব ঠিকঠাক তো? তোমার বাবা একটু অসুস্থ, তুমি জানোই। অসুস্থ হলে তার তোমাকে পাশে চাই, তাই বলছিলাম আর কি। আমি এক্ষুনি আসি মা, একটু সময় দাও। বেশি আর্জেন্ট? বাবা অসুস্থ। আয়ত্রী যত দ্রুত সম্ভব তৈরি হয়ে নিল। তন্ময় তিশার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল আয়াতের সাথে। আয়ত্রী চলে যেতেই তিশা গো ধরল সে চলে যাবে, থাকবে না। আর কি করার, না যেহেতু বলেছে তো হ্যাঁ আর হচ্ছে না। তন্ময় তিশাও বেরিয়ে পড়ল। বাড়ির কাছে এসে আয়ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়াত শুকনো মুখে দাঁড়িয়ে আছে। আয়ত্রী ভ্রুকুচকে বলল, কি ব্যাপার? তেমন কিছু না। তাহলে হাসুন। বড্ড খালি খালি লাগছে আয়ু, বিশ্বাস করো আমার আর এই দূরত্ব সহ্য হচ্ছে না। আর একটু ধৈর্য ধরুন না, ফর এভারলি একসাথে হয়ে যাব আমরা, মাকে মানিয়ে। ভালোবাসি। আমিও। যাই। আয়াত মাথা নেড়ে প্রস্থান করলো। পেছনে ফিরে মা দেখে কিছুটা চমকে গেল। তার গলা শুকিয়ে এলো এই ভেবে যে মা কিছু দেখেনি তো। আয়ত্রীর ভয় দূর করে নিরুপমা বলল, আসতে সমস্যা হয়নি তো? না মা। আর টেস্টের আর কয় সাবজেক্ট বাকি? 2 সাবজেক্ট। আচ্ছা, বাবার সাথে কথা বলেই পড়তে বসো। আর আজকে ফোন জমা দিয়ে দিও, এক্সাম চলে এসেছে। একটু সিরিয়াস হও, ভুলে যেও না। জীবন কতদূর যাবে তা নির্ভর করে তোমার ইন্টারের উপর। জি মা। আয়ত্রী মায়ের সাথে কথা বলতে বলতে বাবার রুমে পৌঁছালো। এই ভেবে তার কপাল চাপড়াতে ইচ্ছে করছে, পড়ানোর জন্য তার মা এরূপ জরুরি তলব করেছে। আয়ত্রী মাথা কাপড় ছাপিয়ে বসে বাবার সাথে কথা বলছে। নিরুপমা মৃদু আলোয় আয়ত্রীর ওড়নার ভাঁজে জলজল করা একটা নেকলেস দেখতে পেল। আয়ত্রী বাবার মাথার উপর মাথা টেকিয়ে তাকিয়ে আছে। তাসরিফ সাহেব মিটিমিটি হাসছে। নিরুপমা সরে দাঁড়ালো। বাবা মেয়েকে কিছু সময় একা থাকতে দেওয়া উচিত। টেস্টের আজকে শেষ দিন ছিল। আর কয়টা দিন পরেই তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কলেজ জীবনের শেষ, সাথে শেষ হবে অনেক কিছুই। এরা স্কুল জীবনের শেষেও কাঁদেনি, কারণ সবাই যে একসাথেই পড়বে তা ওদের ভালোই জানা ছিল। কিন্তু কলেজ শেষে আর একসাথে পড়বার সুযোগ নেই। কেউ থাকে না চিরদিন সাথে। কথাটি সত্যিই প্রমাণিত হয়ে ওরা আলাদা হয়ে যাবে। এই যে এই হাসি আনন্দ একসাথে পথ চলা সব কিছুর দিন ফুরাবে। এলোমেলো পথ ধরে আর হাঁটা হবে না। চিরচেনা মুখগুলোর দেখা পেতেও অনেক খাটখড় পোড়াতে হবে। এক একটা হৃদয় স্পন্দন ছিটকে পড়বে এক এক জায়গায়। এই যে একজন আরেকজনের হাত ধরে পাড়ি দিচ্ছে কতটা পথ, অথচ এই হাতটাও ছুঁয়ে দেখা হবে না বহুদিন। হাঁটতে হাঁটতে আয়ত্রী এসবই ভাবছিল। সুমাইয়া ধাক্কা মারতেই ভাবনার জগতের বিচ্যুতি ঘটল। একে একে সবাই পরীক্ষা দিয়ে বের হলো। মিথিলা গোমরা মুখে বলল, ফেল করব 200% শিওর। যেখানে ফেল নিশ্চিত সেখানে পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করাটা বিলাসিতা। ভাই এরাই নাকি আমাদের স্কুলে ফার্স্ট গার্ল ছিল। আর যাই হোক, পরীক্ষা খারাপ হওয়ার ব্যাপারে আমি মিথিলারে বিশ্বাস করি না। দূর হো, ধারে কাছে আসবি না। আসলাম না বলেই ভেঙচি কাটলো। কোত্থেকে তিশা হন্তদন্ত হয়ে ছুটে এলো। আয়ত্রী ভ্রুকুচকে ফেলল। আয়ুনি, তোর ভাইয়া কথা বলবে। আয়ত্রী ফোন নিয়ে তন্ময়ের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। সুমাইয়া গালে হাত দিয়ে বলল, হাও কিউট ননদ ভাবি। এত ঢংওয়ালা ননদ ভাবিকে আমি ঘেন্না করি। প্লিজ জেলাস না। আমিও বলছিলাম যে আমারও এমন ননদ ভাবি হবে, কেউ তো রাজি হয় না। আসছে সো মাচ ভেরি মাচ পাগল।
আয়ত্রী কথা শেষ করে আস্তে আস্তে ওদের ঝগড়া বিধে আবার ঠিকও হয়ে গেল। সুমাইয়া ইতুকে প্রশ্ন করলো, কি রে, আজকে আসার সময় যে তোরে পাইলাম না? ওই পাগলার লগে আসছিলাম, জানিস কি হয়েছে? ইতু বলার জন্য প্রস্তুত হতেই শাওন এসে হাজির হলো। ইতুর মুখ চেপে ধরলো, কিচ্ছু হয়নি। আয়ত্রী ভ্রুকুচকে ফেললো। শাওন ইতুকে চোখ রাঙাতে এসে থেমে গেছে। ইতুকে কিছুক্ষণ শাসিয়ে চলে যেতে উদ্যত হলো। অর্ধেক থেকে ফিরে এসে আবার ইতুকে টেনে নিয়ে গেল নিজের সাথে। সুমাইয়া মুখ টিপে হেসে বলল, কাজ ঘটাই ফেলছিস বুঝি? তোর এসব ছাড়া কথা নাই? আমার তো অনেকটাই সন্দেহ হচ্ছে রে। ওই অভিজ্ঞতা পাবলিক ভুল অনুমান করার কথা না। এভাবে কথা কাটাকাটি করতে করতে ওদের বাড়ির পথের সমাপ্তি ঘটল। পুরোটা পথ দিশা ফোনে ফুসু ফুসু করছিল। মিথিলার গাড়ি চলে আসতেই হুমায়রা আর আয়ত্রী একসাথে পথ ধরল। মিথিলা অসহায় মুখে বলল, আমাকে রাস্তাটা পার করে দে। আয়ত্রী হুমায়রাকে দাঁড় করিয়ে মিথিলাকে হাত ধরে রাস্তা পার করে দিল। অতঃপর বলল, যখন আমি থাকবো না তখন কে হাত ধরে রাস্তা পার করাবে? সালাদ জামাইয়ের কাছে গেলে আমাদের ভুলে যাওয়ার ধান্দা, তাই না? বাহ, ভালোই। আয়ত্রী বিরস মুখে তাকিয়ে হাঁটা দিল। এই মেয়েটা সবসময় একটা বললে আরেকটা বোঝে। মিথিলা এখনো আয়ত্রীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আয়ত্রী ঘাড় ঘুরিয়ে বলল, যা, বাড়ি যা। আয়ত্রী আর হুমায়রা তাদের বাড়ির পথ ধরল। আয়ত্রী বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে ফোন হাতে নিল। এই কয়দিন সে ফোন খুব কমই ব্যবহার করেছে, ফলে আয়াতের সাথেও কথা কম হতো। টেস্ট শেষ হওয়ায় আজকে ফের ফোন হাতে নিল। আচমকা নিরুপমা আয়ত্রীর রুমে প্রবেশ করলো। মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমাকে ফোন কম ইউজ করতে বলেছিলাম। আয়ত্রী কাচুমাচু মুখ করে ফোন রেখে দিল। নিরুপমা খুঁটিয়ে খুঁটিয়ে কতক্ষণ আয়ত্রীর রুম পর্যবেক্ষণ করলো। আয়ত্রী কিছুটা বিচলিত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল। নিরুপমা পাখিদের খাঁচার দিকে এক দৃষ্টি তাকিয়ে বলল, ওদের নাম কি? ভালোবাসি। সুন্দর নাম। আচ্ছা, ওদের তুমি পোষ বানানোর চেষ্টা করছো? কি যে বলো আম্মু, ওরা আমার পোষা পাখি, কথা বলাও শিখেছে। তাহলে তো তুমি স্বাভাবিকভাবেই চাইবে ওরা তোমার কাছে থাকুক। হ্যাঁ, অবশ্যই। ওরা যেহেতু পোষা, ওদের খাঁচা খুলে রাখলেও কি ওরা পালাবে না? পালাবে না বোধ হয়, তবে সম্ভাবনা আছে। ধরো কখনো ওদের এমনি ছাড়লে, ওরা থাকলো, তোমার বিশ্বাস ওরা থাকবে, তাই তার বন্দিদশা প্রয়োগ করনি। কিন্তু ওরা যদি আচমকা একদিন উড়ে যায়? হারিয়ে যাবে। হ্যাঁ, হারিয়ে যাবে। এরপর আবার যদি তাদের তুমি হাতের নাগালে পাও, তখন কি করবে? তখন থেকে একেবারে ধরে বেঁধে রাখবো যাতে না পালাতে পারে। গুড। কিন্তু এসব কেন বলছো মা? কারণ আমি তোমার কাছ থেকেই তোমার শাস্তির পরিমাণ জেনে নিতে চাইছিলাম। কি বলছো বুঝতে পারছি না আমি। নিদ্র কবে ঢাকা পৌঁছেছে? এসব কি বলছো, আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। নিরুপমা হাসলো। সে হাসি আয়ত্রীর অন্তরাত্মা কাঁপিয়ে তুলল। আয়ত্রী বুকের মাঝে এতক্ষণে তোলপাড় শুরু হয়ে গেছে। সে মনে মনে আল্লাহর নিয়ামতের দোয়াগুলো জপ করতে লাগলো। আয়ত্রীর ভয়কে আরেক ধাপ বাড়িয়ে দিয়ে নিরুপমা বলল, তোমার লকেটটা কোথায়? দেখছি না যে। গলায় পরনি, হাতের চুড়িগুলোও দাওনি। আয়ত্রী বলার মতো একটিও শব্দ খুঁজে পেল না। নিরুপমা বলতে লাগলো, সেদিন মিথির বাসায় নাম করে নির্জদের বাসায় গিয়েছিলে, তাই না? আর আমি ফোন না দিলে ওই দিনও ও বাড়িতেই থাকতে। আয়ত্রী চোখ বন্ধ করে ফেলল। মায়ের মুখ থেকে কথাটা কেমন যেন লাগছে, কি না কি ভেবে আছে কে জানে। তবে সত্যিই হচ্ছে যে সেদিনই মা সবটা জেনে গিয়েছিল। তবে এতদিন চুপ ছিল কেন? পরীক্ষা খারাপ হবে এই ভেবে? হতে পারে। নিরুপমা পাশে রাখা আয়ত্রীর ফোন তুলে নিল। আয়ত্রী নিরুপমার গতিবিধি লক্ষ্য করে বলল, ভেঙে ফেলো না প্লিজ, এতে আমার ভীষণ স্মৃতি আছে। তোমার সঠিক ফয়সালা তো রাতে হবে। তবে তুমি আর কোনো ছাড় বা স্বাধীনতা দুটোর একটাও পাচ্ছ না। আয়াত্রী কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। আর একটু আগে আয়াতের সাথে চ্যাট শুরু করেছিল। অফিসে থাকার দরুন ফোন রিসিভ করতে পারেনি। মানুষটা হয়তো কাজের ফাঁকে ফাঁকে আয়াত্রীর মেসেজ আসছে কিনা চেক করছে, অথচ জানতে পারছে না এখানে কি হতে যাচ্ছে। আয়াত্রী রুম থেকে বের হওয়ার চেষ্টা করতেই দেখলো তা বাইরে থেকে আটকানো। আয়াত্রীর কলেজাটা ধক করে উঠল। আয়াত্রী নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। মাগরিবের প্রায় অনেকক্ষণ পর আয়ত্রীর রুমের দরজা খোলা হলো। নিরুপমা আয়ত্রীকে ডেকে পাঠালো। হল রুমে শুকনো মুখে বসে নিহাল নুসাইবা।
তাসরিফের মা নেই, সে তার অন্য ছেলের বাড়ি বেড়াতে গিয়েছে। তারা কয়েকদিন পরে গ্রামের বাড়ি বেড়াতে আসবে। তাসরিফ সাহেব কিছু বলতে চেয়েও থেমে গেল। আয়ত্রী এসে সোজা মায়ের সামনে বসলো। নিরুপমার তির্যক চাহনিতে আয়ত্রী বারবার বিচলিত হয়ে যাচ্ছে। নিরুপমা বলল, তোমাকে আমি প্রথমেই নজরে রাখতে পারতাম, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি তার কতটুকু মর্যাদা দাও। মা, আমাকে বলতে দাও। তুমি প্রমাণ করে দিয়েছো তোমাকে এমন সুযোগ দেওয়ার যোগ্য নাও। আমি এখন ঠিক ততটাই পদক্ষেপ গ্রহণ করব যতটা তোমাকে আয়ত্তে আনার জন্য প্রয়োজন। মা বোঝার চেষ্টা করো প্লিজ। আমার জায়গায় নিজেকে কল্পনা করে দেখো একবার। নো মোরস ওয়ার্ড আয়ু। তুমি আমাকে উদাহরণ দিচ্ছ, তাই না? ওকে, তোমার জন্য দুটো অপশন, এক আমাকে, তুই নিদ্রকে। কি বলছো এসব মা? তুমি চাইলে এক্ষুনি নিদ্রর কাছে চলে যেতে পারো, আমি কিচ্ছুটি বলবো না। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার মাকেই বেছে নিতে হবে। তবে তুমি যদি আমাকে চুজ করো তাহলে নিদ্রের সাথে যোগাযোগ ছিন্ন করতে হবে। আয়ত্রী অনুভূতি শূন্য হয়ে বসে রইল। নিরুপমা মেয়ের মুখের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। আয়ত্রী বেশ কিছুক্ষণ পর নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, তোমাকে নিলাম। বেশ, তবে নিদ্রের সাথে। আয়ত্রী উঠে চলে গেল। ততক্ষণে নিহাল নুসাইবাও উঠে গেছে। তাসরিফ সাহেব বলল, এতটা কঠোর হয়ে যাচ্ছ মেয়েটার সামনে, উঠতে পারছো না তো? নিরুপমা প্রতি উত্তর না করেই উঠে চলে গেল। তাসরিফ কি করবে বুঝতে পারছে না। সে বেশ দ্বিধায় ভুগছে। নিরুপমার পাগলামি যতটা সঠিক, আয়ত্রীর কার্যবিধিও কম নয়। নিদ্র আর আয়ত্রীর যে যোগাযোগ আছে এটি সে আগে থেকেই জানত। ঈদের আগের দিন রাতে যখন সে লুকিয়ে আয়ত্রীর সাথে দেখা করতে আসে সেদিনই দেখেছিল। এছাড়াও একদিন নুসাইবা নিহালকে স্কুল থেকে আনতে গিয়ে ওদের সবাইকেই একসাথে দেখেছে। তাসরিফ তাদের মধ্যে বাগড়া দেওয়ার মতো মনোবল পায়নি। কোথাও না কোথাও থেকে তারাও এক ও নিরবিচ্ছিন্ন। তাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। সে যাই হোক, তাসরিফ সিদ্ধান্তহীনতায় ভুগছে। তিনি বুঝতে পারছেন না তার কি করা উচিত আর কি উচিত নয়। তবে নিরুপমার মনে যে হৃদস্পর্শী ঘটনাকে কেন্দ্র করে এই ভীতি কিংবা একঘেয়ে একটা ধারণা গেঁথে গেছে, ঠিক ততটাই হৃদয় বিদারক ঘটনা ঘটবার আগ পর্যন্ত তার এই জেদ ছাড়ানো যাবে না। রাতের খাবারের জন্য ডাকা মাত্রই আয়ত্রী চলে এসেছে। সবাই মিলে খাবার খাচ্ছে। ব্যাপারটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক ঠেকলেও এখানে কেউই স্বাভাবিক নেই। আয়ত্রী অযথা খাবার নড়াচড়া করছে, মুখের মধ্যে নিয়ে গেলার চেষ্টা করছে, কিন্তু গলা ধক্করণ আর হয়ে উঠছে না। এক পর্যায়ে সে খাবার রেখে উঠে গেল। নিরুপমার কথা মতো ফোন নিয়ে আয়াতকে মেসেজ করে দিল যে, আপনি আমার সাথে আর কোনো যোগাযোগ করবেন না প্লিজ। আমি আপনার কাছে এটা অনুরোধ করছি। আয়ত্রী মায়ের অগোচরে বাড়তি লিখেছে যে, মা সবটা জেনে গেছে। আমি চেষ্টা করেছি, লাভ হয়নি। চিন্তা করবে না, যদি মাকে বানানো না যায় তবে এইটুকু ভেবে নেবেন আমি আপনারই থাকবো। আমার জীবনে আর কেউ কোনোদিনও আসবে না। আপনি ছাড়া আমার না কেউ ছিল আর না কেউ থাকবে। রাত তখন গভীর প্রায়। সবাই তখন সুখ নিদ্রায় নিমজ্জিত, ব্যতিক্রম কিছু মানুষ ছাড়া। তবে জ্ঞাত মতে আজ 3 জন নিশাচর হয়েছে। এক প্রান্তে স্বামী, আরেক প্রান্তে মা এবং মেয়ে। আয়ত্রী রুমের দরজা আটকায়নি, ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে কাঁদছে, অজরে খাচ্ছে। পূর্ণিমার অর্ধচন্দ্রের আলো খোলা জানালার ফাঁক গলে আয়ত্রীর মুখে এসে ঠিকরে পড়ছে। আয়ত্রী পুরো সন্ধ্যায় এই ভেবে নিজেকে শান্ত রেখেছে, এখন মায়ের কথা মেনে নিয়ে যে করেই হোক মাকে মানাতে হবে। কিন্তু তার মা এখন যতটা কঠোরতা দেখালো তাতে আয়ত্রীর মনোবল ভেঙে গুড়িয়ে গেছে। মেয়ে যে এরূপ ছন্নছাড়া হয়ে কান্না করছে তাই অবাক হয়ে দেখছে নিরুপমা। ভালোবাসার মানুষটাকে হারানোর মতো অনুভূতির সাথে সে পরিচিত। আয়ত্রীর কষ্টটা সে বুঝতে পারছে, কিন্তু নিজের মন ও মস্তিষ্কে চেপে রাখা জেদের জাতাকলে এই অনুধাবনে পিষে যাচ্ছে। সে যে ভয়াবহ দিনাতিপাত করেছে, যতটা না কষ্ট পেয়েছে, ভালোবাসার মানুষটির বিশ্বাসঘাতকতার চেয়ে বেশি ভয় পেয়ে এসেছে মেয়েটাকে হারানোর। সে কি শুধু একজনকে হারিয়ে, একে একে সবাইকে হারিয়ে? নিরুপমা দরজায় এই পাশটায় হেলান দিয়ে বসে পড়ল। চোখ বেয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে জল গড়িয়ে পড়ল হারানোর বেদনার সে অশ্রু। নিদ্র, এই নামটার মর্মার্থ যে তার কাছে কতটুকু তা শুধু সে নিজেই জানে। নিজের কোলে পিঠে করে মানুষ করেছে ছেলেটাকে। তার বুঝি কষ্ট হয় না এই ছেলেটার জন্য? কত বছর পর সে কলিজার টুকরোটাকে দেখে বুঝি বুকে টেনে নিতে ইচ্ছে হয় না?
কিন্তু তার হাত যে বাধা পড়ে গেছে। সেই ছেলেকে তুলে এমন তুচ্ছ তাচ্ছিল্য করতে বুঝি বুক কাঁপে না? নিদ্রের কাছে আয়ত্রী সুখে থাকবে, কিন্তু ওই বাড়িতে গেলে মেয়েটাকে সে হারিয়ে ফেলবে। নিরুপমা এবার ঠুকরে কেঁদে উঠল। একজন শক্ত মনের নারী, যে কিনা পাষাণ হৃদয়ের, যে কিনা সব হারিয়েও এতটুকুও কাঁদে না। তাকে কাঁদতে দেখে বুঝি নিশতির রাশনির বেশ অহমিকা হলো। নিরুপমা আয়ত্রীর দিকে তাকিয়ে দেখলো মেয়েটা ফ্লোরেই ঘুমিয়ে গেছে। আমাকে ক্ষমা করিস মা, আমি তোকে হারাতে চাই না। তুই যে আমার নারী ছেড়া ধন। সময় গড়িয়ে সকাল পর্যন্ত পৌঁছালো। আয়ত্রীরও ঘুম হয়তো ভাঙতে চলেছে, কিন্তু সে জানতে পারবে না একটি কথা, জানতে পারবে না এক মমতাময়ী মা যে সারাটি রাত তারই দুঃখের অংশীদারিত্ব করছিল। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। শাওন আর ঋতু উপজেলার দিক ধরে হাঁটছে। ঋতু কথা বলছে তো বলছে, আর শাওন মনোমুগ্ধ হয়ে শুনছে। সকালের নরম রোদে ঘাসের উপর কিছুটা শিশির জমে আছে। হুটহাট বৃষ্টি হলেও শীতের আমেজ চলে এসেছে কিছুটা। আকাশের তুলো মেঘের কারুকার্যের মাঝেও একেবারে ভোর এবং বিকেল বেলায় কিছুটা আবছা আলো পরিলক্ষিত। ঋতু খালি পায়ে হাঁটতে, আর তার জুতা শাওনের হাতে। শাওন কিছুটা সময় পর ঋতুর জুতা জোড়া ফেলে দিল। ঋতু হতবিহ্বল হয়ে বলল, এমন করলি কেন? আমাকে তোর চাকর মনে হয়? এভাবে বলছিস কেন? আমি তোর কি যে জুতা হাতে নিয়ে হাঁটবো? ঋতু সুচালো দৃষ্টিতে তাকালো। তার শুরু কুঞ্চিত ভ্রুজোড়া হুট করেই শাওনের কাছে বেশ আকর্ষণীয় মনে হতে লাগলো। তপ্ত শ্বাস ফেলে ঋতু বলল, তুই আমার প্রেমিক, তাই তুই আমার জুতো হাতে নিবি না মানে নিতেই হবে। প্রেমিক সম্বোধন করে দেখা। ঋতু লজ্জায় মিয়ে গেল যেন। শাওনের এবার বিষাক্ত লাগছে। বরাবর এই লজ্জাবতীকে দেখে দেখে সে বিমোহিত, কিন্তু তাই বলে কি তার সঙ্গ পাওয়া ভাগ্যে জুটবে না? সে কপট রাগ দেখিয়ে বলল, গেলাম আমি। এই এমন করতেছো কেন তুমি? শাওন হাসলো। ফিরে এসে ইতুর হাত মুঠো পাকিয়ে হাঁটা দিল। পাশের কিছু ঘাসফুল তুলে ইতুর হিজাবের কোণে গুঁজে দিল। ইতু পরপর চোখ ঝাপটে হেসে ফেলল। শাওন ইতুর দিকে ঝুঁকে পড়ল। নিজের নাক কুচকে ইতুর নাক খানিক টেনে বলল, ও নাকে কতটা ঘামাচ্ছে, নিশ্চয়ই সোহাগী বর জুটবে। যা, কি বলে? কেন লজ্জা পাচ্ছ জান? নস্টালজি? রোমান্টিক জম এটা। 1 মিনিট, তুমি নস্টালজি বলেছিলে তাই না পাখি? ওয়েট, তার মানে তুমি নস্টালজি চেনো না? ইতু মাথা নাড়ালো, অর্থাৎ চেনে না। শাওন ঠোঁট চেপে হাসলো, মোহিত কণ্ঠে বলল, তাহলে তো তোমাকে শেখাতে হচ্ছে। হাতে কলমেই শিখিয়ে দিই, কেমন প্র্যাকটিক্যালি? ইতু আরেক দফা অবাক হলো। নিজের কথায় নিজেই ফেসে গেল। মাথা সরাতে গিয়েও হয়ে উঠল না। শাওন ইতিমধ্যেই শব্দ করে ইতুকে চুম্বন করলো। ইতু চোখ পিটপিট করে কয়েকবার তাকালো। শাওন এক টানে ইতুকে নিজের কাছে নিয়ে এলো, হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। ইতু অবলোক দৃষ্টিতে তাকিয়ে রইল। শাওন দেখতে বেশ সুন্দর, ফর্সা হওয়াতে যে কোনো কিছুতেই বেশ স্যুট করে। কলেজের অনেক মেয়েই শাওনকে পছন্দ করে, কিন্তু এই ছেলে বুক ফুলিয়ে বলে বসে যে, আমার একটা প্রেমিকা আছে, আমি তাকে ভীষণ ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এখন আপাতত প্রায় সকলেই ওদের প্রণয় ঘটিত ব্যাপারটা জানে। মেয়েরা ইনি ইতুকে কম কটাক্ষ করেনি। শাওনের পছন্দ ভালো না থেকে শুরু করে সব বলা শেষ একে একে। এমনকি ইতুর সৌন্দর্য নিয়েও প্রশ্ন উঠেছে। এই নিয়ে ইতুর রাজ্যের মন খারাপ হতো। কিন্তু আর যাই হোক, আয়ত্রী, হুমায়রা, মিথিলার সামনে এসব বলা চলেনি কারো। মিথিলা কিছুটা চুপচাপ বেধায় অল্প কয়টা কথা শোনায়, অল্প কটার মতোই। আয়ত্রী আর হুমায়রা তো লেগে পড়ে। একটা সার্কেলের সাথে আয়ত্রী আর হুমায়রার তুলকালাম কাণ্ড বিঁধে গিয়েছিল। সুমাইয়া অন্য ডিপার্টমেন্টের বিধায় ও বোধহয় বেশি কিছু জানে না। বেশ কিছু সময় পর বলল, আচ্ছা, তুমি ভীষণ সুন্দর, চাইলে আমার চেয়ে ভালো একটা মেয়ে পেতে। তাই এই মহান কথা কে বললো আপনাকে? সবাই বলে। ভালো পেতাম বটে, কিন্তু আমার আর ভালোর দরকার নেই বাবু, বেশ ভালোই আছে। কিভাবে? কারণ আমি তো জানি আমার ঋতু কি। আমার শ্যামবতী। ঋতু চোখ বন্ধ করে ফেলল। সূর্যের আলোয় তার মুখে আলোকিত হয়ে উঠল। একটু পরেই পেছন থেকে নিহালের ডাক শুনে পেছনে তাকালো। নিহাল যেন দৌড়ে হাঁফিয়ে গেছে। শাওন নিহালের পিঠ চাপড়ে বলল, আরে হিরো সাহেব যে, কি খবর বলো? খবর তো ভালো না, আম্মু সব জেনে গেছে। ইতু শিউরে উঠল। নিহাল একে একে সব বর্ণনা করলো তাদের কাছে। কলেজে ক্যাম্পাসে সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। সুমাইয়া ঘাস নিয়ে কিছু একটা কুটাকুটি করছে।
হুমায়রা সুমাইয়ার বাহু ধরে ঝাঁকাচ্ছে তো আবার দুজনে মারামারি করছে। ঝুমু হাত উঠিয়ে বলল, নাজমুন না এটা? হ্যাঁ নাজমুন, এই তো। তো ও যে এখন আর আমাদের সাথে কথা বলতে আসে না। একটা ঝামেলা হয়েছে, তোদের তো বলাই হয় নাই। নাজমুন আমাদের ফ্রেন্ডের কিছু ব্যাপারে ওর হাজবেন্ডের সাথে শেয়ার করে। এই ব্যাপারটা জেনেই আয়ত্তিকে কি যেন বলেছে, তারপর ঝামেলা হয়েছে। আমি ওরে বলেছিলাম কিছু বলতে না, কিন্তু শুনেই না।